গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ রয়েছে এর পঞ্চম পর্ব। মহাতীর্থযাত্রার শেষ অবধি সঙ্গে থেকেছে জন ক্যারিয়ার আর তার পালিত কন্যা লুসি ফেরিয়ার। ব্রাদার স্টান জনসনের ওয়াগনেই পরম সুখে দিন কাটিয়েছে লুসি, সেবা যত্ন পেয়েছে স্ট্যান জনসনের 3 বউয়ের কাছে। খেলার সঙ্গী রূপে পেয়েছে স্ট্যান জনসনের 12 বছরের রকচটা ডান পিঠে পুত্রকে। বাচ্চা বয়স থেকে অনেক আঘাত, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে আসতে রয়েছে লুসিকে। মায়ের মৃত্যুর পর নতুন এই পরিবেশেও বেশ খাপ খাইয়ে নিয়েছে সে। ক্যানভাস ঢাকা এই চলন্ত বাড়ির আরই 3 রমণীকে নিয়ে নতুন জীবনে দিব্যি মিশে গিয়েছে। জন ফেরিয়ারও প্রয়োজনীয় পথ প্রদর্শক রূপে সবার নজরে এসেছে। অল্প সময়ের মধ্যে প্রত্যেকের শ্রদ্ধা ভালোবাসা কেড়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ যাত্রা শেষে সাব্যস্ত করা হলো, আর সবার মতো তাকেও উর্বর জমি জায়গা দেওয়া হবে সমপরিমাণে। সবচেয়ে বেশি পাবে অবশ্য ইয়ং স্বয়ং আর তার 4 মুখ্য বয়স্ক স্ট্যান জারসন, কেম্বেল, জনস্টন, ড্রেবার। নিজের জায়গায় প্রথমে একটা কাঠের গুঁড়ির কুঁড়ে তৈরি করলো জন ফেরিয়ার। ক্রমে ক্রমে তাকে বড় করে নিজের হাতে বানিয়ে নিল আলো হাওয়াযুক্ত প্রশস্ত একটা ভিলা। মন তার বিষয় বুদ্ধিসম্পন্ন, হাতের কাজে দক্ষ, আচার আচরণে আন্তরিক। লৌহ কাঠামোর দৌলতে উদয়স্ত পরিশ্রম তার কাছে কিছুই নয়। স্বহস্তে জমি চাষ আর জায়গা জমির উন্নতি সাধনে ব্যয় করত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তে। দিনে দিনে তাই বেরিয়ে চলল তার জায়গা জমির সম্পদ। 3 বছরে অবস্থা সচ্ছল হলো প্রতিবেশীদের তুলনায়। 6 বছরে হলো বেশ বিত্তবান, 9 বছরে রীতিমতো ধনবান। 12 বছর পর দেখা গেল ওর সঙ্গে পাল্লা দেওয়ার মতো বড়লোক 6 জনই নেই স্টললেক সিটিতে। সুবৃহৎ মধ্যবর্তী সমুদ্র থেকে সুদূর ওয়াসাজ মাউন্টেন্স পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে জন ফেরিয়ারের চাইতে অধিক পরিচিত নাম আর রইল না একটিও। শুধু একটি ব্যাপার স্বধর্ম বিশ্বাসীদের মনে দাগা দিলে জন ফেরিয়ার। সঙ্গী সাথীদের পদাঙ্ক অনুসরণ করে নিয়ে বিয়ে থা করে সংসারী হলে খুশি হতো সবাই, কিন্তু যুক্তিতর্ক অনুরোধ উপরোধ ব্যর্থ হলো এই একটি ব্যাপারে। স্ত্রীলোক সৎসঙ্গে এত অরুচি কেন? তার কারণ সে ব্যাখ্যা করেনি, কিন্তু এক নাগারের প্রত্যেকের কথাই পায়ে ঠেলেছে। গোয়ার গোবিন্দের মতো নিজের মতে অটল থেকেছে। কেউ বলেছে এ ধর্মে ওর মতি তেমন সুদৃঢ় নয়। কেউ বলেছে পয়সা পিশাচ, তো 5 টাকা খরচ হয় এই ভয়ে বিয়েতে নারাজ। কেউ শুনিয়েছে পুরনো প্রেমের কল্পিত কাহিনী, প্রেমিকাটি নিশ্চয়ই আটলান্টিক পাড়ের মেয়ে, শুভ্রকেশী সুন্দরী। কারণ যাই হোক না কেন, জন কেরিয়ার অবিচল থেকেছে আপন মনে। অন্যান্য সব ব্যাপারেই ধর্মের অনুশাসন মেনে চলেছে অক্ষরে অক্ষরে। একাত্ম হয়েছে ঔপনিবেশিকদের সঙ্গে। সুনাম কিনেছে অনমনীয় আর ঋজু মনোভাবের জন্য। কাঠের বাড়ির চৌহদ্দির মধ্যেই বড় হলো লুসি ফেরিয়ার। পালিত পিতাকে সাহায্য করেছে সে প্রতিটি কাজে। পাহাড়ের শানিত হাওয়া আর পাইন গাছের স্নিগ্ধ সুগন্ধি যুগপৎ আয়া আর মা হয়ে এসেছে তার জীবনে। দিনে দিনে বড় হয়েছে, গাল আরও লাল হয়েছে, পদক্ষেপের শক্তি বিচ্ছুরিত হয়েছে, শরীরের স্বাস্থ্যের জোয়ার এসেছে। জন ফেরিয়ারে খামার বাড়ির পাশ দিয়ে হাইরোড বরাবর যেতে যেতে বহু পথিক তার দীর্ঘ সুকুমারী মূর্তি দেখে উদ্বেলিত হয়েছে। শস্যক্ষেত্রের মধ্য দিয়ে বাবার মাস্ট্যাং ঘোড়ায় তার অনায়াস আরোহণ দেখে ফেলে আসা বিস্তৃত আবেগকে নতুন করে মনের মধ্যে অনুভব করেছে। পশ্চিমে দুর্দান্ত সন্তানের মতো অক্লেশে অথচ মনোরম ভঙ্গিমায় বুনো ঘোড়া মাস্ট্যাংকে চালানো কৌশল দেখে বিস্মিত হয়েছে। এইভাবেই একটু একটু করে 20 ফুটে পাপড়ি মিলে ধরেছে অপরূপ একটি পুষ্প। প্রশান্ত সাগরীয় অববাহিকায় ওরকম পরিপূর্ণ আমেরিকান সৌন্দর্য আর একটুও দেখা যায়নি। যে বছরে জন ফেরিয়ার সবচেয়ে ধনী চাষি রূপে স্বীকৃতি পেল সারা তল্লাটে, সেই বছরে অন্যান্য আমেরিকান সুন্দরী রূপে নাম ছড়িয়ে পড়ল লুসি ফেরিয়ারেও। শিশু লুসির যুবতী হওয়ার ঘটনা শুধু যে পিতৃদেবের নজরে পড়েছিল তা নয়, এসব ক্ষেত্রে কদাচিৎ তা ঘটে। রহস্যজনক এই পরিবর্তন আসে মৃদু মন্দ সঞ্চরণে।
পা টিপে টিপে অতি সঙ্গোপনে দিনকাল তারিখ সময় দিয়ে সে হিসেব রাখা যায় না। লুসি নিজেও সচেতন ছিল না পরিবর্তনটার সম্পর্কে। খেয়াল হলো যখন তার গলার স্বর নিজের কানেই একদিন অদ্ভুত শোনালো। বিশেষ একজনের হাতের ছোঁয়ায় বিচিত্র রোমাঞ্চ জাগ্রত হলো বুকের মধ্যে। সভয়ে সগর্বে সে জানল প্রকৃতি সম্পূর্ণভাবে, অনেক ব্যাপকভাবে দেখা দিয়েছে তার তনু মনে। নতুন জীবনের এই উষাকাল যেদিন যেভাবে দেখা দেয়, কুমারী জীবনে কোনো মেয়েই তা ভোলে না। লুসি ফেরিয়ারের জীবনে এই মুহূর্ত এলো বিষম গুরুত্ব নিয়ে। প্রভাব গিয়ে পড়ল তার ভবিষ্যৎ ভাগ্যচক্রে। সিরিয়াস ঘটনায় রেশ প্রতিফলিত হলো অন্যান্য অনেক ব্যাপারেও। জুন মাসে প্রভাত। পথঘাটে মাঠে প্রান্তরে ভ্রমর গুঞ্জনের মতো শ্রমব্যস্ত মানুষের চাঞ্চল্য। ক্যালিফোর্নিয়ার সোনা খোঁজার হিড়িক আরম্ভ হয়েছে। স্থলপথে রাস্তা গিয়েছে ইলেকট্রিসিটির মধ্য দিয়ে। রাস্তায় তাই চলেছে সারি সারি ধূলি ধূসরিত মাল বোঝাই অশ্বতরঙ্গ। চলেছে অশ্ব আর অধিবাসীরা পথশ্রমে ক্লান্ত। চলেছে দুপাশের কর্ষিত ভূমির দিকে বলদ আর মেষ। 5 মিশিলেই এই জনবাহনের মধ্য দিয়ে পথ করে নিয়ে চলেছে লুসি ফেরিয়ার। অভ্যস্ত দক্ষতায় চালনা করছে তেজি ঘোড়াকে। কখনো লাফিয়ে কখনো দুলকি চলেছে সে অপরূপ ভঙ্গিমায়। বাদাম রঙে সুদীর্ঘ চুল উড়ছে পেছনে। ব্যায়াম উচ্ছ্বাসজনিত রক্তচাপে লাল হয়ে উঠেছে মুখশ্রী। শহর থেকে বেরিয়েছে সে বাবার একটা কাজ নিয়ে। আগেও এভাবে বেরোতে হয়েছে। ভয়ডর তাই একেবারেই নেই। যৌবনের যা ধর্ম, কাজটা শেষ করতে হবে, এছাড়া কোনো চিন্তাও নেই। পথক্লান্ত দুঃসাহসীরা অবাক হয়ে দেখছে তার এই মূর্তি। এমনকি সুখে দুঃখে উদাসীন রেড ইন্ডিয়ানরাও উদাসীন্য ত্যাগ করে ঘাড়ের বোঝা বিস্মৃত হয়ে সবিস্ময়ে দেখছে পাণ্ডুর মুখ, এ অসামান্য সুন্দরী আশ্চর্য রূপ। শহরের প্রান্তসীমায় পৌঁছে মুশকিলে পড়ল লুসি। রাস্তা জুড়ে আসছে গরু মোষের বিরাট একটা দল। তৃণভূমি থেকে তাড়িয়ে আনছে জনা ছয়েক বুনো চেহারা পশুপালক। তর সইল না লুসির। রাস্তা বন্ধ দেখে অধীর হয়ে ছোট একটা ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিল ঘোড়া। ঢুকতে ঢুকতেই চারদিক থেকে নিরেটভাবে গরু মোষ বলদ ঘিরে ফেলল ওকে। ভীষণ লম্বা শিং নেড়ে বুক কাঁপানো চোখে তাকিয়ে ধেয়ে চলল ওকে ঘিরে। কিন্তু তাতে ভয় নেই লুসির। গরু মোষ বলদ সামলাতে হয় কি করে তা সে জানে। তাই অকুত ভয়ে ওই অবস্থাতেও ঘোড়া নিয়ে সদ্ব্যবহার করে চলল ছোটখাটো সুযোগের। দীর্ঘ মিছিল ঠেলে বেরিয়ে যাওয়ার আশায় ঘোড়াকে চালিয়ে নিয়ে চলল অবিশ্বাস্য দক্ষতায়। এই সময় ইচ্ছায় হোক কি অনিচ্ছায় হোক একটা শিঙের প্রচণ্ড গুঁতো লাগলো মাস্টাংয়ের পাশে। তাতেই ক্ষেপে গেল ঘোড়া। চোখের নিমিষে দাঁড়িয়ে গেল শিরপা হয়ে এবং ভীষণ উত্তেজিত হয়ে এমনভাবে দাপাদাপি শুরু করে দিল যে বসে থাকাই মুশকিল হলো লুসির পক্ষে। রেগে নাক দিয়ে নিঃশ্বাসের ঝড় বইয়ে হেসরারব করে পেছনে দু পায়ে ঘন ঘন দাঁড়িয়ে উঠে ফেলে দিতে চাইল আরোহিণীকে। পাকা ঘোড় সওয়ার বলেই বারংবার সে চেষ্টা ব্যর্থ করল লুসি। কিন্তু ক্রমশ তীব্র হতে লাগল সংকট, বেরিয়ে চলল বিপদ। খ্যাপা ঘোড়ার চাট খেয়ে খেপে গেল বলদ আর মোষেরাও। এক একটা লাথির জবাব দিতে লাগলো উপর্যুপরি শিঙের গোতায়। উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো মাস্টাংয়ের উন্মত্ততা। অতি কষ্টে জিন আঁকড়ে ধরে ঘোড়ার পিঠে সেটে রইল লুসি। ঠিকরে পড়লেই দলিত পিষ্ট। ছিন্ন ভিন্ন হতে হবে ভয়ার্ত চক্ষু, ক্ষিপ্ত চতুষ্পদের খুঁড়ের তলার। অতীব ভয়ানক সে মৃত্যু বর্ণনারও অতীত। অতীতকৃতে বিপদগ্রস্ত হলে কিভাবে সামলাতে হয় নিজেকে, এই অভিজ্ঞতা কিন্তু ছিল না লুসির। তাই মাথা ঘুরতে লাগলো লস্ফ ঝস্ফ। হাঁক ডাক তাণ্ডব নৃত্যের মাঝে শিথিল হয়ে এলো মুষ্টি লাগামের ওপর। ধুলোর মেঘে দম আটকে আসছে। ক্ষিপ্ত চতুষ্পদের গায়ের ঘাম বাষ্পাকারে উঠে নাসা রন্ধ্র যেন বুঝিয়ে দিতে চাইছে। এই অবস্থায় ভাগ্যের হাতেই নিজেকে সঁপে দিতে লুসি হতাশ হয়ে ছেড়ে দিতে লাগাম, কিন্তু তার আগেই দরদ মাখা একটা কণ্ঠস্বর ধ্বনিত হলো পাশে। বললে, ভয় নেই, লাগাম ধরে থাকুন, ছাড়বেন না। সঙ্গে সঙ্গে ধূলি মেঘের মধ্য থেকে এগিয়ে এলো দড়ির মতো পাকানো একটা বলিষ্ঠ বাদামি হাত। শক্ত মুঠোয় চেপে ধরল ভয়ার্ত ঘোড়ার মুখের লাগাম এবং ওই দাপাদাপির মধ্য দিয়ে টেনে বার করে আনলো মিছিলের বাইরে। ভদ্রভাবে বলল উদ্ধারকারী, মিস, লাগেনি তো?
রোদে পোড়া কালচে ভীষণ মুখটার পানে চাইল লুসি। প্রগম্ভ হাসি হেসে বলল অকপটে, ভীষণ ভয় পেয়েছিলাম। একপাল গরুর মাঝে পড়ে এত ভয় পাবো ভাবতে পারিনি। ভাগ্যিস সিট ছাড়েননি, পিঠ থেকে পড়লে আর বাঁচতেন না। বক্তা বয়সে তরুণ, দীর্ঘকায় বুনো চেহারা, ছাই রঙের লোমযুক্ত তামাটে বর্ণ বিশিষ্ট অত্যন্ত তেজিয়ান ঘোড়ায় বসে দৃপ্ত ভঙ্গিমায়, পরনে শিকারীর মোটা কর্কশ পোশাক, কাঁধে লম্বা রাইফেল। আপনি বোধহয় জন ফেরিয়ারের মেয়ে, তাই বাড়ি থেকে ঘোড়া নিয়ে বেরোতে দেখলাম আপনাকে। দেখা হলে জিজ্ঞেস করবেন সেন্ট লুইয়ের জেফারসন হোপকে মনে পড়ে কিনা। উনি যদি সেই ফেরিয়ার হন তাহলে জানবেন আমার বাবা ওর বন্ধু ছিলেন। গম্ভীরভাবে লুসি বলল, তার চেয়ে আপনি নিজে এসে একদিন জিজ্ঞেস করুন না। প্রস্তাবে খুশি হয়েছে বলে মনে হলো তরুণটি। আনন্দে চিকমিক করে উঠল কালো চোখ। বলল, আসবো। মাস দুয়েক হলো পাহাড়ে পাহাড়ে ঘুরছি। ভদ্রলোকের বাড়ি যাওয়ার মতো চেহারা নয়। নিশ্চয়ই কিছু মনে করবেন না। বরং অনেক ধন্যবাদ জানাবেন। আমিও জানাবো। আমি ওর চোখের মণি। গরুর লাথিতে মারা গেলে সে ধাক্কা বাবা কাটিয়ে উঠতে পারতেন না ইহজীবনে। আমিও না। আপনি? আরে আমি বললে আপনার কি? আপনি তো আমাদের বন্ধুও নন। মন্তব্য যেন শেল হয়ে বিঁধল শিকারীর বুকে। মুখটা এমন শুকিয়ে গেল যে গলা ছেড়ে হেসে উঠল লুসি। বলল, এই দেখুন, সত্যি কি আমি তাই বলছি? ওটা কথার কথা। এখন তো আপনি আমার বন্ধুই। আশা চাই কিন্তু ভুলবেন না। আর দাঁড়াতে পারছি না। দেরি হয়ে গেলে কাজ দিয়ে আর আমাকে বিশ্বাস করবে না বাবা। গুড বাই। গুড বাই। প্রশস্ত কিনারাযুক্ত সম্ব্রেরো টুপি তুলে অভিবাদন করে তরুণটি। ঈষৎ হেঁট হয়ে স্পর্শ করে লুসির সুচারু হাত। মাস্টাঙের মুখ ঘুরিয়ে নিয়ে চাবুক হাঁকড়ায় লুসি। ধূলি কুণ্ডলীর মধ্য দিয়ে উল্কার মতো ধেয়ে যায় চওড়া পথ বেয়ে। বিষণ্ণ মৌন মুখে সঙ্গীদের নিয়ে ঘোড়া হাঁকিয়ে এগিয়ে যায় তরুণ জেফারসন হোপ। নেভাদা মাউন্টেনে ওরা ঘুরছে রূপোর খোঁজে। সন্ধানও পেয়েছে। সল্টলেক সিটিতে এসেছিল মূলধনের খোঁজে, রূপো তোলবার জন্য। কাজের সময় সে অনন্য মন, কিন্তু আজকের ঘটনায় মন তার স্থির, অস্থির হয়ে কাজ ছেড়ে অন্য চিন্তায় ব্যাপৃত। শিয়েরার সমীরণের মতো সতেজাত সুন্দরী অকপট মেয়েটি নাড়া দিয়ে গেছে তার আগুন পাহাড়ের মতো বন্য হৃদয়ের মূল পর্যন্ত। অপমীয়মান অশ্বারোহিণীর পানে এক দৃষ্টি চেয়ে থাকতে থাকতে সমস্ত অন্তর দিয়ে সে উপলব্ধি করেছে বড় কঠিন সংকট এসেছে তার জীবনে। রূপ অনশ্বন বা তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতেও গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নতুন একটি বিষয় ছেয়ে ফেলেছে তার মনের দিক দিগন্ত। এ ভালোবাসা অস্থির মতি বালকের চঞ্চল প্রেমে নয়, দৃঢ় চেতা পুরুষের কঠিন সংকলন। প্রভুত্ব যার মেজাজে স্ফুলিঙ্গের মতোই, বিচ্ছুরিত দাবানলের মতোই প্রেমের আগুন আচমকা জ্বলছে সেই চিত্তে। দুর্দান্ত বন্য আবেগে মথিত তার হৃদয়। জীবনে যা সে চেয়েছে তাই পেয়েছে। কোনো প্রয়াসই তার ব্যর্থ হয়নি, এখনো হবে না। মনে মনে শপথ নিল জেফারসন হোপ। এই ইচ্ছা, এই কামনা, এই যাজ্ঞা যদি মানুষের সাধ্যাতীত না হয় তবে তা সার্থক হয়ে উঠবেই তার জীবনে। সেই রাতেই জন কেরিয়ারে বাড়ি এলো সে। এলো তারপরের দিন অনেক দিন। মুখ চেনা হয়ে গেল খামার বাড়ির প্রত্যেকের সাথে। ক্ষেত খামার নিয়ে তন্ময় থাকায় এই 12 বছর বহির্জগতের কোনো খবর পায়নি জন। সে খবর পাওয়া গেল জেফারসনের মুখে। কথা বলার ভঙ্গিমাটি তার বড় সুন্দর। শুধু বাপের নয়, মেয়েরও ভালো লাগতো শুনতে। ক্যালিফোর্নিয়ার অ্যাডভেঞ্চার অভিযানের পথিকৃত সে। সরস বর্ণনা শুনিয়েছে সেই সব দুরন্ত দিনগুলোর সুখ আর শান্তিতে ভরা মধুময় অ্যাডভেঞ্চার কাহিনী শুনতে শুনতে বিচিত্র রোমাঞ্চ অনুভব করেছে। পিতা পুত্র দুজনই আবিষ্ট হয়ে গিয়েছে কুবের সম্পদ পেয়েও হারিয়ে ফেলার রুদ্ধশ্বাসী বর্ণনায়। জেফারসন হোপ একাধারে সন্ধানী স্কাউট, ফাঁদে ফেলে পশু শিকারী, রূপ অন্বেষক এবং জাঞ্জুম্যান অর্থাৎ গরু মোষে পরিচালক। যেখানে বুক কাঁপানো অ্যাডভেঞ্চারে গন্ধ পাওয়া গিয়েছে, জেফারসন হোপ ছুটে গিয়েছে সেইখানে। এইভাবেই দুদিনে বৃদ্ধ কৃষক জন কেরিয়ারে প্রিয় পাত্র হয়ে উঠল জেফারসন। শত মুখে জন প্রশংসা করত জেফারসনের গুণের
নাকি তার শেষ নেই? সত্যি হীরের টুকরো ছেলে, নীরবে শুনত লুসি। তবে আরক্ত মুখ আর সুখ চকচকে উজ্জ্বল চক্ষু দেখে বোঝা যেত মন তার চুরি গিয়েছে। লক্ষণগুলো পিতৃদেবের নজরে না এলেও যার জন্য সে পাগলিনী তার নজর এড়ায়নি। গ্রীষ্মের এক সন্ধ্যায় সড়ক বেয়ে দ্রুত গতিতে ছুটে এলো তার ঘোড়া, দাঁড়ালো ফটকের সামনে। দোরগোড়ায় দাঁড়িয়েছিল লুসি। ওকে দেখে এগিয়ে এলো কাছে। বেড়ার ওপর লাগাম নিক্ষেপ করে বাগানের পথ বেছে মুখোমুখি দাঁড়ালো জেফারসন। লুসির দুহাত তুলে নিয়ে নিবিড় চোখে মুখ পানে তাকিয়ে বলল প্রেম স্নিগ্ধ কণ্ঠে, লুসি, আমি চললাম। এখন তোমায় নিচ্ছি না সঙ্গে, কিন্তু পরের বার আসবে তো? কবে আসবে? রক্তিম মুখে হেসে বলে লুসি, মাস 2 পর। এসেই তোমার পানে প্রার্থনা করব। পৃথিবীতে কেউ নেই আমাকে রক্ষে। বাবা রাজি হয়েছেন, শুধু একটা শর্ত রূপপার খনিতে কাজ দেখাতে হবে। সে ব্যবস্থা হয়ে এসেছে। জেফারসনের কপাটের মতো বিশাল বুকে লজ্জারুণ মুখ লুকিয়ে লুসি বলল, বাবার তুমি দুজনেই যখন ব্যবস্থা করে ফেলেছ, আমি আর কথা বলবো না। আহ, বাঁচালে। আবেগে গলা ভেঙে যায় জেফারসনের। আনত মুখে মুখ চুম্বন করে লুসির। তাহলে ওই কথাই রইল, আর দেরি করব না। যত থাকি না কেন, যেতে আর ইচ্ছে যায় না। ওরা যে গিরে খাদে পথ চেয়ে আছে আমার। গুড বাই ডার্লিং, গুড বাই। ফের দেখা হবে 2 মাস পরে। জোর করে লুসির বাহুপাশ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে লাফিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ল জেফারসন। টকবগিয়ে ঘোড়া হাঁকিয়ে নক্ষত্র বেগে উধাও হলো। দূর হতে দূরে ক্ষণিকের জন্য পেছনে তাকালো না, পাছে মন দুর্বল হয়ে যায়। যেতে ইচ্ছে না হয়। ফটকে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইল লুসি। ধাবমান ঘোড়সাওয়ার বিন্দুর মন ছোট্ট হয়ে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর বুকজোড়া সুখ নিয়ে ফিরে এলো বাড়িতে। এত সুখ সেই মুহূর্তে বোধহয় আর কোনো মেয়ের বুকে ছিল না। অবতারের সঙ্গে কথা বলল জন ফেরিয়ার। সল্টলেক সিটি ছেড়ে জেফারসন হোপ রওনা হওয়ার 3 সপ্তাহ পরের ঘটনা। জেফারসন ফিরে আসার পর কি ঘটবে ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে জনের। প্রাণাধিকা পালিতা কন্যা জন্মের মতো পর হয়ে যাবে সেদিন থেকে, কিন্তু মুখে হাসি এনে ব্যস্ত রেখেছে নিজেকে উদ্যোগ পড়বে। মেয়েকে মর্মনের সঙ্গে বিয়ে দেবে না, গোড়া থেকে এই ছিল ওর গোপন সংকল্প। ওটা আবার একটা বিয়ে নাকি? মাথা কাটা যায়, মান সম্মান খোয়াতে হয়। মর্মন মতবাদ সম্বন্ধে জন ফেরিয়ারের ধারণা যাই থাকুক না কেন, এই একটি ব্যাপারেই সে অনমনীয়। অথচ মনের কথা মনেই রাখতে হয়েছে। সাধুদের এই দেশে গোঁড়ামির বিরুদ্ধে কথা বলাটা বিপজ্জনক, সত্যিই বিপজ্জনক। এতই বিপজ্জনক যে অত্যন্ত সাধু প্রকৃতির ব্যক্তিও ধর্ম নিয়ে নিজস্ব মতবাদ প্রকাশ্যে জাহির করতে ভয় পায়। ফিসফিস করে বলে একান্তে পাছে কারো কানে যায়। কেননা তৎক্ষণাৎ সোজা কথার বাঁকা মানে দাঁড় করানো হবে এবং ভয়ানক শাস্তি পেতে হবে। একদা যারা নিগৃহীত হয়েছে, এখন তারা নিজেরাই নিগৃহ সৃষ্টি করে চলেছে নিজেদের মধ্যে, এবং সেই নিগৃহ এত ভয়াবহ যে বর্ণনা দিয়ে তা বোঝানো যায় না। ওটাই যে নিগ্রহ যন্ত্র, সেই মুহূর্তে সক্রিয়তার সমকক্ষ ব্যবস্থা কল্পনাও করতে পারবে না ইটালির গুপ্ত সমিতি। জার্মানদের সেভিলের ইনকুইজিশন নামক ধর্মীয় তদন্ত সংস্থা। এরা অজয়, এরা রহস্যাবৃত, তাই এদের নিগ্রহ ব্যবস্থাও দ্বিগুণ ভয়াবহ। এদের সংগঠন সর্বশক্তিমান, সর্বজ্ঞ, অথচ সেই সংগঠনকে কেউ দেখেনি, নাম শোনেনি। গির্জের বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছে সে চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে বা কী অবস্থায় আছে কেউ জানতে পারেনি। বউ ছেলে মেয়েরা পথ চেয়ে বসে থেকেছে দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু গুপ্ত বিচারপতিদের বিচারে তার কি হাল হয়েছে কেউ এসে সে খবর শুনিয়ে যায়নি। রাগের মাথায় একটা কথাও যদি কেউ বলে ফেলে বা কিছু করে ফেলে, তাহলে তাকে ধরাধাম ত্যাগ করতে হয়েছে তৎক্ষণাৎ, অথচ কাকপক্ষেও জানতে পারেনি মাথার উপর ঝোলানো এই অদৃশ্য খঙ্গটির স্বরূপ কি, ভয়াবহ শক্তির চেহারা চরিত্র কি। লোকে ভয়ে কাঁপত এই কারণেই। বিজন মরুর বুকে বসেও অত্যাচারী এই শক্তির বিরুদ্ধে মনের কথা কানাকানি করতেও সাহস পেত না। অস্পষ্ট অথচ ভয়ঙ্কর এই শক্তির প্রথম প্রয়োগ ঘটেছিল
কেবল যারা অবাধ্য তাদের ওপরে। মর্মন ধর্মমত গ্রহণ করেও যারা পরে তা বর্জন করতে চেয়েছে অথবা কলঙ্কিত করতে চেয়েছে, অচিরেই আরও ব্যাপকভাবে সক্রিয় হলো কুটিল। করাল এই শক্তি স্ত্রীলোকের যোগান কমে আসছিল। মর্মনদের মধ্যে পুরুষ বেশি, মেয়ে কম, অথচ বহু বিবাহ প্রথাও প্রচলিত রয়েছে। নারীর সংখ্যাও কমে এলে এই মতবাদও ধোপে টিকবে না। অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো তখন থেকেই। অনেক রকম বিচিত্র কাহিনী মুখে মুখে ছড়িয়ে পড়ল মর্মনদের মধ্যে। যেসব জঙ্গলে রেড ইন্ডিয়ানদের মতো লুঠেরা নরহত্যাকারীদের কখনো দেখা যায়নি, সেসব জায়গাতেও নাকি আজকাল দেশ ত্যাগী অধিবাসী খুন হচ্ছে, তাদের শিবির লুট হয়ে যাচ্ছে। বয়স্কদের হারামে নতুন নতুন স্ত্রী লোকের আমদানি ঘটছে। চোখে তাদের অশ্রু, কণ্ঠে শোকের হাহাকার, সর্ব অবয়বে ভয়াবহ অভিজ্ঞতার অবর্ণনীয় ছাপ। সেই শোক, সেই অশ্রু, সেই অভিজ্ঞতা ম্লান হবার নয়। কিছু কিছু দুঃসাহসী ভ্রাম্যমাণ বলল, রাতের অন্ধকারে মুখোশধারী সশস্ত্র আত্মাইরা নাকি দল বেঁধে আসে বাঘের মতো নিঃশব্দ সঞ্চরণে, অসহায় পথচারীর সর্বনাশ করে অদৃশ্য হয়ে যায় দিগন্তে। এই গল্প, এই কাহিনী লোকের মুখে মুখে বারবার শোনা গিয়েছে। মিথ্যে যে নয় সে প্রমাণও মিলেছে। আস্তে আস্তে তা একটা বিশেষ রূপ পরিগ্রহ করেছে, একটা নির্দিষ্ট নামে পর্যবসিত হয়েছে। আজও পশ্চিমের জানজো মাল্লিকের কাছে ড্যানাইট ব্র্যান্ড বা অ্যাভেঞ্জিং অ্যাঞ্জেলাস একটা হৃদকম্পনকারী পৈশাচিক নাম। এ নাম শুনলেই অনেক পাপাচার, অনেক দানবিক ঘটনা কাহিনী জাগ্রত হয় স্মৃতিতে। রহস্যময় এই সংগঠন সম্বন্ধে বিশদ খবর জানা যাওয়ার পর লোকের আতঙ্ক হ্রাস পাওয়ার বদলে আরও বৃদ্ধি পেল। নির্মম এই সমিতির সদস্য কে বা কারা, কেউ তা জানত না। ধর্মের নামে এই খুন, জখম, রাহাজানি, নারকীয় কাণ্ড যারা চালিয়ে যাচ্ছে, গুপ্তই রয়ে গিয়েছে তাদের নাম। অবতারদের অধর্ম, কুকীর্তি বা তার ক্রূর অভিপ্সার কথা যাকেই বলা যাবে, দেখা যাবে হয়তো সেই এই নারকীয় কর্মকাণ্ডের অন্যতম নায়ক। রাতের অন্ধকারে সে তখন আসবে, আগুন আর তরবারির প্রয়োগে কল্পনাতীত ক্ষতিপূরণ আদায় করে নিয়ে যাবে। নিকটতম প্রতিবেশীকেও কেউ তাই বিশ্বাস করত না, মনের কথা মনেই চেপে রাখত। একদিন বেশ ফুরফুরে ভোরে গমক্ষেত অভিমুখে রওনা হতে যাচ্ছে জন ফেরিয়ার। এমন সময় খট করে হুড়কো খোলার আওয়াজ শুনল বাগানের ফটকে। জানলা দিয়ে দেখল বলিষ্ঠ আকৃতি মধ্যবয়স্ক এক পুরুষ হনহন করে আসছে বাড়ির দিকে। চুল তার হলদেটে লাল। দেখেই হৃৎপিণ্ডটা ডিগবাজি খেয়ে এসে ঠেকল গলার কাছে। কেননা ব্রিঘাম ইয়ং নিজেই যে বাড়ি বয়ে আসবে, এ যে ভাবাও যায় না। সন্ত্রাস আর কাঁপুনি যেন ফেটে পড়ল প্রতিটি লোমকূপের মধ্যে। সে যে জানে এর পরিণাম শুভ হতে পারে না কিছুতেই। শিউরে শিউরে উঠে জন দৌড়ে গেল মর্মন প্রধানকে সাদর অভ্যর্থনা জানাতে। নিরুত্তাপ গম্ভীর মুখে অভিবাদন গ্রহণ করল ব্রিঘাম ইয়ং। কঠিন মুখে জন ক্যারিয়ারের পেছন পেছন এসে বসল বসবার ঘরে। হালকা রঙের চক্ষু পল্লবের তলা দিয়ে তীক্ষ্ণ চোখে জনকে নিরীক্ষণ করতে করতে বলল মর্মন গুরু ব্রাদার ফেরিয়ার, তুমি যাদের বন্ধু পেয়েছ তার প্রত্যেকে এই ধর্মের প্রকৃত বিশ্বাসী। তুমি না খেয়ে মরতে চলেছিলে মরুভূমির মাঝে। আমরা তোমাকে উদ্ধার করেছি, আহার্য দিয়েছি, নির্বিঘ্নে ওই দৈবাদেশের রাজ্য নিয়ে এসেছি, জমি জায়গার বেশ খানিকটা অংশ দিয়েছি, আমাদের ছাত্র ছায়ায় বড়লোক হওয়ার সুযোগ দিয়েছি। ঠিক কি না? ঠিক, জবাব দিল জন ফেরিয়ার। বদলে একটা শর্তই মেনে চলার কথা ছিল, তোমার এই ধর্মতমকে তুমি মনে প্রাণে গ্রহণ করবে, সর্ববিষয় নিষ্ঠা দেখাবে। কথা দিয়েছিলে অন্যথা হবে না। কিন্তু খবর আসছে তুমি পায়ে ঠেলছ আমাদের ধর্মকে। কিভাবে জানো? দুহাত ছুঁড়ে প্রতিবাদ জানায় জন ফেরিয়ার। সাধারণ তহবিলে আমি কি চাঁদা দেইনি? মন্দিরে যাইনি? আমি কি... স্ত্রী কোথায় তোমার? ডাকো তাদের, কথা বলে যাই। আশপাশ তাকিয়ে বলল ইয়ং। বিয়ে আমি করিনি প্রয়োজন নেই বলে। আমি তো একা নয়, মেয়ে রয়েছে, তাকে দেখাশোনা করতে হয়। তাছাড়া দেশের মেয়ের সংখ্যা কম, বিয়ের প্রয়োজন আমার চাইতে যাদের বেশি তাদের প্রয়োজন তো মিটছে। তোমার এই মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। মেয়েটি বড় হয়েছে, উটার ফুল বললে যা বোঝায় সে তাই। গণ্যমান্য অনেকে চোখে পড়েছে, পছন্দও হয়েছে।
জন ফেরিয়ারের অন্তরাত্মা শিউরে উঠল এই কথায়। অনেক রকম কথা কানে আসছে তোমার মেয়ের সম্পর্কে। সে নাকি একজন বিধর্মীর বাগদত্তা। এসব কথা নিছক গুজব বলেই ধরে নিচ্ছি। সবই গল্প, বিশ্বাস করতে চাই না। সেন্ট জোসেফ স্মিথের ত্রয়োদশ উক্তি মনে আছে? প্রত্যেক মেয়ের বিয়ে হোক সাম্য ধর্মাবলম্বী পুরুষের সঙ্গে। বিধর্মীকে যে পতিত্বে পরণ করবে সে মহাপাপে নিমজ্জিত হবে। ধর্মসূত্র তুমি অক্ষরে অক্ষরে মনে চলো বলেই বলেছি। মেয়েকে নরকে ঠেলে দিও না, এই পবিত্র উক্তির অন্যথা হতে দিও না। জবাব দিল না জন ফেরিয়ার। নার্ভাসকে নাড়াচাড়া করতে থাকে ঘোড়ার চাবুক। এই একটি ব্যাপারে তোমার ধর্মবিশ্বাস আমরা যাচাই করব ঠিক করেছি। 4 বয়স্কর অধিবেশনে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তোমার মেয়ের বয়স কম, কাজেই বুড়োর সঙ্গে বিয়ে হোক চাই না। তাছাড়া ওই ব্যাপারে তার নিজের মতের দামও দেওয়া হবে। আমাদের হারেমে পত্নী সংখ্যা অনেক, কিন্তু আমাদের ছেলেদেরও বউ থাকুক এই আমরা চাই। স্ট্যানজারসনের 1 ছেলে, ড্রেভারের 2 ছেলে, এরা খুশি হবে তোমার মেয়েকে পুত্রবধূ রূপে পেলে। এদের মধ্যে থেকে একজনকে বেছে নিক তোমার মেয়ে। ওরা বড় লোক, বয়সও কম, ধর্মের প্রকৃত মতি আছে। বলো, কি বলবে? গ্রন্থির ললাটে কিছুক্ষণ চুপ করে রইল ফেরিয়ার। তারপর বলল, ভাববার সময় দিন। মেয়ের আমার বয়স খুবই কম, বিয়ের বয়সই হয়নি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ইয়ং বলল, 1 মাস সময় দিলাম ভাববার। 1 মাস পরে ওকে জবাব দিতে হবে। দরজায় দিয়ে বেরিয়ে যেতে যেতে হঠাৎ ঘুরে দাঁড়ালো ইয়ং। আলোক্ত মুখে জ্বলন্ত চোখে বলল বজ্রকণ্ঠে, জন ফেরিয়ার 4 বয়স্কর আদেশ অমান্য করার চাইতে বরং তোমাদের দুজনেরই হাড় শিয়া ব্লাঙ্কোর মরুভূমিতে পড়ে থাকাই ভালো। ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল ইয়ং। যাওয়ার সময় এমন একটা ইঙ্গিত করে গেল হাত আর মুখের ভঙ্গিমায়, যা রক্ত জল করা পক্ষে যথেষ্ট। শিহরিত অন্তরে জন ফেরিয়ার শুনল বারান্দায় নুড়ি মারিয়ে বেগে অন্তর্হিত হচ্ছে মর্মন প্রধান। বসবার ঘরে হাঁটুতে কোনোই আর গালে হাত রেখে তখনও বসে জন ফেরিয়ার ভাবছে কিভাবে কথাটা পারবে মেয়ের কাছে। এমন সময় নরম হাতের ছোঁয়া লাগলো কাঁধে। ঘাড় ফিরিয়ে দেখল মেয়ে দাঁড়িয়ে আছে পাশে। ফ্যাকাশে ভয়ার্ত মুখ দেখিয়ে বুঝল সে সব শুনেছে। জন ফেরিয়ারের জিজ্ঞাসু চাহনির জবাবেই বলল লুসি, কি করব বলো? গলা কি? সারা বাড়ি গমগম করছিল চেঁচানিতে। বাবা গো, কি করি বলো তো এখন? মেয়েকে কাছে টেনে নিয়ে হলদেটে লাল চুলে সস্নেহে কর্কশ হাত বুলোতে বুলোতে জন বলল, ঘাবড়াসনি, ব্যবস্থা একটা করবই। ওই ছোকরা সম্বন্ধে তোর মন ঠিক আছে তো? ফুপিয়ে কেঁদে উঠল লুসি। জোরে চেপে ধরল বাবার হাত। ওই তার জবাব, মুখে বলার দরকার হলো না। জন বলল, জানি তোর মন কোথায়। ছেলেটাও ভালো, হীরের টুকরো। সবচেয়ে বড় কথা, সে খ্রিস্টান। এরা মুখে যতই ধর্মের কথা কপচাক না কেন, এদের চেয়ে শতগুণে ভালো। কাল নেভাদায় একটা দল যাচ্ছে, ওদের হাতে খবর পাঠাবো ছোড়াকে। জানি তো ঝাঁটে পড়েছি শুনলেই দৌড়ে আসবে, পাই পাই করে হারিয়ে দেবে ইলেকট্রো টেলিগ্রাফকেও। প্রিয় বরে এহেন বর্ণনা বাবার মুখে শুনে সজল চোখে ফিক করে হেসে লুসি বলল, ও এলেই একটা ব্যবস্থা হবে। ওর মুখেই শোনা যাবে কি করা উচিত। তবে কি জানো, যত ভয় তোমাকে। অবতারের বিরুদ্ধাচরণ করার শাস্তি নাকি ভয়ঙ্কর। কত গল্প না কানে আসে, রেহাই কেউ পায় না। কি যে হয় তাদের কেউ জানতেও পারে না। বাবা বলল, কিন্তু বিরুদ্ধাচরণ তো এখনও করিনি। যখন করব তখন দেখা যাবে। 1 মাস তো হাতে আছে। মাস ফুরানোর আগেই ওটা ছেড়ে চম্পট দেব। ওটা ছেড়ে চলে যাবে? তাছাড়া আর পথ নেই। তোমার চাষবাস? নগদ টাকা বার করে নেব যতটা পারি, বাকিটা থাকবে পড়ে। সত্যি কথা বলতে কি, অনেকদিন ধরেই এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছি। এদের মতে একজনের হুকুমে উঠবোস করার মতো আমার ধাতে নেই। আমি আমেরিকায় জন্মেছি, স্বাধীনতা আমার রক্তে। এদের গোলামি আমার সহ্য হচ্ছে না। এদের রীতিনীতিও আমার কাছে আজও অদ্ভুত। বয়স হয়েছে বলে ভাবিসনি যেন নতুন কিছু শেখবার ইচ্ছে আর নেই। তবে ফের যদি ও আসে এখানে গলাবাজি করতে, হয়তো গুলি খেয়ে মরতে হবে আমার হাতে।
কিন্তু আমাদের বেরোতে দেবে না তো, বলল লুসি। জেফারসন এলেই একটা হিল্লে হয়ে যাবে। নে, চোখ মোচ। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে রাখিসনি। ছোড়া এসে ওই চোখে দেখলে আমাকে এক হাত নেবে। ভয়ের কিছু নেই, বিপদ একদম নেই। কথাগুলো জন ফেরিয়া খুব প্রত্যয় নিয়ে বললেও সেই রাতে লুসি কিন্তু দেখল দরজা জানালা বেশ করে ভেতর থেকে বন্ধ করছে পিতৃদেব, এবং শোবার ঘরে ঝোলানো মরচে পড়া পুরনো শটগান নামিয়ে গুলি ভরছে। মর্মন অবতারের সঙ্গে সাক্ষাৎকারের পরের দিন সকালে সল্টলেক সিটিতে গিয়ে পরিচিত সেই ব্যক্তির সঙ্গে দেখা করল জন ফেরিয়ার। নেভাদা মাউন্টেন্স রওনা হচ্ছিল সে। তার মুখে খবর পাঠালো জেফারসন হোপের কাছে, সমূহ বিপদ, এক্ষুনি যেন ফিরে আসে। খবর পাঠিয়ে হালকা মনে বাড়ি ফিরল জন। খামার বাড়ির কাছাকাছি এসে অবাক হলো ফটকের দুপাশের পোস্টে দুটো ঘোড়া বাঁধা রয়েছে দেখে। আরও অবাক হলো বসবার ঘরটা দুজন যুবা পুরুষের দখলে গিয়েছে দেখে। একজনের মুখ লম্বাটে ধাঁচের ফ্যাকাশে, দোলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে দুপা তুলে দিয়েছে স্টোভের ওপর। আর একজনের ঘাড়টা ষাঁড়ের ঘাড়ের মতো মোটা, মুখ চোখ ফুলো ফুলো কর্কশ। জানালার সামনে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে একটা চলতি গানের সুর শীষ দিয়ে গাইছে। ফেরিয়ারে ঘরে ঢুকতে দুজনেই মাথা হেলিয়ে অভিবাদন জানালো। তারপর কথা শুরু করলে চেয়ারে আসীন ছোকরা। বলল, চিনতে পারছে না নিশ্চয়ই? এ হলো বয়স্ক ড্রেভারের ছেলে, আর আমি জোসেফ স্ট্যাঞ্জারসন। মনে পড়ছে? মরুভূমির মাঝে দয়ালু ঈশ্বর যখন দুহাত বাড়িয়ে আপনাদের কোলে টেনে নিয়েছিলেন, তখন আপনাদের সঙ্গে যে ছিল সেই আমি। সঙ্গীত ছোকরা নাকি সুরে বলল, সবাইকে এইভাবে কোলে টেনে নেবেন তিনি সব জাতের মানুষকে। ওর কাজ আসতে হলে কি হবে, পাকা ব্যাপার। জন ফেরিয়ারের চোখ মুখ তখন শীতল বরফের মতোই কঠিন। কঠিন মুখে কেবল ঘাড় হেলিয়ে সায় দিল। মক্কেল দুজনের উদ্দেশ্যে সে আজ করেছে। স্ট্যাঞ্জারসন বলল, বাবাদের কথায় আমরা এসেছি আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। দুজনের মধ্যে যাকে হয় বেছে নিতে পারেন। ব্রাদার ড্রেভারের 7 জন স্ত্রী, আমার মোটে 4 জন, কাজেই আমার দাবিই বেশি। আরে না না, ব্রাদার স্ট্যাঞ্জারসন, চিলের মতো চেঁচিয়ে উঠল ড্রেভার। কার কজন বউ আছে সেটা তো সমস্যা নয়, সমস্যা হলো কে কজন বউকে পুষতে পারে। কারখানাটা আমাকে দিয়ে দিয়েছে বাবা, তার মানে তোমার চাইতে আমার রেস তো এখন বেশি। তেতে উঠে বলল অপরজন, কিন্তু আমার ভবিষ্যৎ তোমার চেয়ে ভালো। ভগবান আমার বাবাকে কাছে টেনে নিলেই আমি যে শুধু চামড়া টান করার আর চামড়া কারখানায় পাবো তা নয়, তোমার বয়স্কও হব গির্জেতে অনেক উঁচু পদও পাবো। আয়না নিজের চেহারাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সপ্রতিভ কণ্ঠে বলল ড্রেভার তনয়, তাহলে কনেই বেছে নিক কাকে পছন্দ, সে যা বলবে তাই হবে। দোরগোড়ায় দাঁড়িয়ে ফুঁসছিল জন ফেরিয়ার, হাত নিষ্পিস করছিল ঘোড়ার চাবুক দিয়ে 2 রাস্কেলের পিঠ রক্তাক্ত করার জন্য। অতি কষ্টে সামনে রেখেছিল নিজেকে। এখন এগিয়ে এলো দুজনের সামনে, বলল কড়া গলায়, দেখো ছোকরা, আমার মেয়ে যদি ডাকে তবে এসো, তার আগে যেন এ বাড়িতে আর কারো মুখ না দেখি। 2 তরুণ মর্মন হা করে চেয়ে রইল ফেরিয়ারের মুখের দিকে। জীবনে এত অবাক তারা কখনো হয়নি। বলে কি লোকটা, ওরা যে মেয়েকে বিয়ে করতে চায় তার তত বর্তে যাওয়া উচিত। এর চাইতে বড় সম্মান এদেশে আর আছে নাকি? এবার ফেটে পড়ল ফেরিয়ার। এ ঘর থেকে বেরোনোর পথ দুটো, দরজা আর জানালা, পছন্দ কোনটা? 2 মূর্তিমান দেখলে গতিক সুবেধের নয়। জন ফেরিয়ারের বাদামি মুখে বন্য বর্বরতা ফুটে উঠেছে। দীর্ঘ শীর্ণ হাত দুটো নিষ্পিস করছে, আর এক মুহূর্ত দেরি করা সমীচীন নয়। ছিটকে বেরিয়ে গেল দুজনেই। পেছন পেছন দরজা পর্যন্ত গেল জন ফেরিয়ার। বলল শ্লেষ তীক্ষ্ণ গলায়, কোনটা পছন্দ নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে জানিয়ে আমাকে, কেমন? এর ফল আপনাকে ভুগতে হবে, রাগে সাদা হয়ে বিকট চেঁচিয়ে বলল স্ট্যাঞ্জারসন। অবতারের কথা আজ 4 বয়স্ক নির্দেশ পায় ঠেলার ফল হাতে নাতে পাবেন, মরণকালেও ঠেলাটা টের পাবেন। তাহলে আয়,
তোদের ঠেলাটা টের পাইয়ে দিই। দারুণ চেঁচিয়ে পেছন ফিরে বন্দুক আনতে দৌড়ালো ফেরিয়ারে বাধা দিল লুসি। জাপটে ধরে রইল বাবাকে। নিজেকে ছাড়িয়ে নিতে নিতেই ঘোড়ার খুরের আওয়াজ মিলিয়ে গেল দূরে। নাগালের বাইরে পালিয়েছে দুই মস্তান। রাগে টকবক করে ফুটতে ফুটতে গর্জে উঠল ফেরিয়ার, শয়তান রাস্কেল কোথাকার! ওদের হাতে তোকে দেওয়ার চাইতে কফিনে শুয়ে দেওয়া ভালো। যা বলেছ, গলায় দড়ি দেব ওদের ঘরে যাওয়ার আগে, সমান তেজে বলল লুসি। কিন্তু মাথাটা ঠান্ডা করো তুমি। জেফারসন এসে গেলে বলি, যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল। কবে যে কি ঘটবে বুঝতে পারছি না। সত্যি ওদের এখন পরামর্শ দরকার, সাহায্য দরকার। এ দুটি দিতে যে পারে এমন কেউ এক্ষুনি যে এসে দাঁড়ায় কাঠগোড়ায়, অথচ কণ্ঠ সহিষ্ণু জন ফেরিয়ার আর তার পালিতা মেয়ের পাশে। উটার উপনিবেশের পতন হওয়ার পর থেকে জাতীয় অবাধ্যতা কখনো ঘটেনি। বয়স্কদের আদেশ পায়ে মারিয়ে যাওয়ার এহেন সাংঘাতিক নজির কখনো দেখা যায়নি। লঘু পাপে যদি গুরুদণ্ড হয়ে থাকে, তাহলে এই অপরাধের শাস্তির নমুনাটা যে কী ধরনের হবে তা ভাবাও যায় না। অনেক নিগ্রহ লেখা আছে ডাক সাইটে এই বিদ্রোহীদের কপালে। টাকা দিয়ে নিগ্রহ আটকানো যায় না। এর আগেও দেখা গেছে অনেক ধনবানদের কপাল পড়েছে, রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। ধন সম্পত্তি গির্জের খপ্পরে গিয়েছে। জন ফেরিয়ারও রেহাই পাবে না, যত বলকি সে হোক না কেন। সমাজে যে যত মান্যগণ্যই হোক না কেন, কেউ তাকে বাঁচাতে পারবে না। ভীতু সে নয়, দুর্দান্ত সাহস তার অনুপরমাণুতে। তার সত্ত্বেও একটা চাপা অস্পষ্ট ছায়া কালো করাল আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে হৃদয়ের অন্তঃস্থল। শিহরণ জাগছে প্রতিটি লোমকূপে। যে বিপদ জানা আছে সেই বিপদের সামনে দাঁড়াতে ভয় পায় না জন কেরিয়ার। কিন্তু এই উৎকণ্ঠা অসহ্য, স্নায়ু কাঁপছে সেই কারণেই। মেয়ের কাছে অবশ্য মনের ভয় লুকিয়ে গেল জন, যেন কিছুই ঘটেনি। মুখে এমনি একটা হালকা ভাব দেখালেও মেয়ের তীক্ষ্ণ নজরে এড়াল না কিছুই। স্পষ্ট দেখল অস্বস্তি প্রকট হয়েছে ডাকবুকো বাবার মুখেও। জন আশা করেছিল তার এই আচরণের জবাব দিবে ইয়ং, হয় হুমকি নয় ভৎসনা আসবে পত্রবাহক মারফত। সত্যিই তা এলো, এবং অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল বুকের ওপর গায়ের চাপায় একটা চৌকো কাগজ পিন দিয়ে আটকানো। তাতে আঁকাবাঁকা বড় বড় হরফে লেখা, 29 দিন দেওয়া হলো প্রায়শ্চিতের জন্য। তারপর শেষের ওই ড্যাশটা সবচেয়ে আতঙ্ক উদ্রেককারী। বিশ্বে করালতম বিভীষিকাও বুঝি তুচ্ছ সামান্য ওই ড্যাশটুকুর তুলনায়। হুমকিটা ঘরের মধ্যে এলো কি করে কিছুতেই বুঝে উঠল না। চাকর বাকর তো সব ঘুমোয় আউট হাউসে। দরজা জানালা ভেতর থেকে বন্ধ। কাগজটা দলা পাকিয়ে ফেলে দিল জন, বেমালুম চেপে গেল মেয়ের কাছে। কিন্তু কলজে পর্যন্ত হিম হয়ে গেল এই ঘটনায়। 30 দিন সময়ের বাকি রইল মাত্র 29টি দিন। ইয়ংয়ের দেওয়া সময়সীমা থেকে বাদ গেল একটি দিন। যে শত্রু এহেন রহস্যময় শক্তির অধিকারী, তার সঙ্গে টক্কর দেওয়ার মতো সরঞ্জাম বা সাহস তো জন ফেরিয়ারের নেই। যে হাত রাত্রি নিশীথে ওই কাগজ পিন আটকে গেঁথে দিয়ে গেছে, বুকের ওপর অনায়াসে সেই হাত একটা ছোড়াও গেঁথে দিয়ে যেতে পারত হৃৎপিণ্ডের মধ্যে। জন ফেরিয়ার জানতেও পারত না মৃত্যু হলো কার হাতে। পরের দিন সকালে বুক ছাদ করে উঠল আবার একটা ঘটনায়। এবার বুক কাঁপল আরও বেশি। প্রাতরাশ খেতে বসেছিল বাপ বেটিতে। ওপরে তাকিয়ে আচমকা সবিস্ময়ে চেঁচিয়ে উঠল লুসি। চোখ তুলল জন ফেরিয়ার। দেখল ঘরে কড়ি কাঠে সম্ভবত পোড়া কাঠ দিয়ে লেখা শুধু একটি সংখ্যা, 28। মেয়ে অবশ্য মানেটা বুঝল না, বাবাও ব্যাপার ভাঙল না। সেই রাতেই বন্দুক নিয়ে বসে রইল পাহারায়। চোখে কিছু পড়ল না, কানেও কিছু ভেসে এলো না। অথচ ভোরবেলায় দরজা খোলার পর দেখল পাল্লায় বড় বড় আকারে রং দিয়ে লেখা 27। এইভাবে গড়িয়ে চলল একটার পর একটা দিন। এক একটা রাত ভোর হয়েছে। চোখ রোগড়ে জন ফেরিয়ার আবিষ্কার করেছে অদৃশ্য শত্রু বাড়ি কোথাও না কোথাও বেশ দৃষ্টিগোচর স্থানে লিখে রেখেছে বাকি দিনের বিজ্ঞপ্তি। মাস ফুরোতে আর কটা দিন বাকি তার হিসেব। মৃত্যু সংখ্যা কখনো আবির্ভূত হয়েছে মেঝেতে, কখনো দেওয়ালে,
কখনো বাগানের ফটকে সাটা পোস্টারে। চৌপর দিন রাত হুঁশিয়ার থেকেও কিছুতেই জন ফেরিয়ার দেখতে পেল না বিজ্ঞপ্তিগুলো লটকে যাচ্ছে কে, কখন, কিভাবে। নিঃসীম আতঙ্ক ধীরে ধীরে গ্রাস করতে লাগলো বেচারিকে। একটা অবদ্ধ কুসংস্কারের মতোই বিকট ভয় পেঁচিয়ে ধরতে লাগলো মনটাকে প্রতিদিন সংখ্যাগুলো দেখবার পরে। কিন্তু আর কিছুই করার নেই। অসহায় শিকারকে শিকারে যখন তাড়া করে তখন তার যে অবস্থা হয়, জন ফেরিয়ারের অবস্থা এখন তাই। উদ্ভ্রান্ত, অস্থির, ভয়ার্ত। জীবনে তার বাঁচবার আশা এখন একটাই, নেভাদা থেকে তরুণ শিকারীর প্রত্যাবর্তন। 20 হলো 15, 15 এসে দাঁড়ালো 10-এ। পাত্তা নেই জেফারসন হোপের। দিনে দিনে কমে আসছে দিনের সংখ্যা। টিকি দেখা গেল না ডাকাবুকো সেই ছোকরার। বাড়ির পাশে রাস্তা দিয়ে ঘোড়সওয়ার ছুটে গেলে অথবা গাড়ি চালকের হাঁক ডাক শুনলেই গেটের কাছে দৌড়ে আসতো বৃদ্ধ কৃষক। ভাবত বুঝে এসে গেছে ত্রাতা জেফারসন। কিন্তু হাল ছেড়ে দিল যখন দেখল 5 হলো 4, 4 থেকে 3। আশা আর নেই, পরিত্রাণে কোনো পথ তার নেই। যেই পাহাড়ের সারি ঘিরে রেখেছে এই উপনিবেশ, সে পাহাড়ের পথ জন ফেরিয়ারের কাছে একরকম অজানাই বলা চলে। তার উপর সে একা। পারবে কেন অদৃশ্য অথচ সজাগ শত্রুর সঙ্গে? যে রাস্তায় যানবাহন পথচারীর ভিড় বেশি, 4 বয়স্কর হুকুমে সেইখানেও এখন পাহারা মোতায়েন হয়েছে। অনুমতি ছাড়া বেরোনোর পথ বন্ধ। শিরে উদ্যত খঙ্গর কোপ থেকে বাঁচবার পথ কোনো দিকেই নেই। তা সত্ত্বেও এরকম একটা সঙ্গীন পরিস্থিতিতেও আপন সংকল্পে অবিচল রইল জন ফেরিয়ার। জীবন চাই যাক, মেয়েকে জলে ফেলবে না। একদিন রাত্রে ঘরে বসে এইসব সমস্যায় তন্ময় রয়েছে জন। সেদিন সকালে 2 সংখ্যাটির বিজ্ঞপ্তি দেখা গিয়েছে বাড়িতে। আগামীকাল দেখা দেবে 1। তার মানে নির্ধারিত সময়সীমা শেষ দিবস। তারপর কি হবে আর ভাবতে পারছে না বৃদ্ধ। অনেক রকম ছায়া, কালো আবছা আতঙ্ক ঘিরে ধরেছে মনকে। নিজের প্রাণের পরোয়া সে করে না, কিন্তু তার মৃত্যুর পর মেয়ের কপালে কি আছে কেউ তা জানে না। অদৃশ্য এই জালের মধ্য থেকে মুক্তির পথ কি কোথাও নেই? এ কি দয়ে পড়েছে জন ফেরিয়ার। নিজের অসহায় অক্ষমতার কথা ভেবে জীবনের প্রথম টেবিলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল দুর্দান্ত লোকটা। কিন্তু এ কি? নিশীথ রজনীতে চারদিক নিথর স্তব্ধ। তার মধ্যে কোত্থেকে একটা আওয়াজ ভেসেল না? খুব আলতোভাবে কে যেন কি আঁচড়াচ্ছে। ক্ষীণ হলেও নিশুতি রাতের সেই শব্দ অতি স্পষ্ট। শব্দটা আসছে সদর দরজা থেকে। হল ঘর বেরিয়ে এসে কান পেতে শুনতে থাকে ফেরিয়ার। কিছুক্ষণ বিরতি, তারপরে অতি ক্ষীণ কপট শব্দটা নতুন করে ধ্বনিত হলো দোরগোড়ায়। দরজার কাঠে কে যেন অতি সন্তর্পণে টোকা মারছে। গুপ্ত বিচারালয়ের মৃত্যুদণ্ড দিতে গুপ্তঘাতক আসেনি তো? শেষ দিনের সংখ্যা লিখতেও কেউ আসতে পারে। জন ফেরিয়ার আর সহ্য করতে পারল না। পল অনুপলের এই ধিকি ধিকি উৎকণ্ঠায় স্নায়ু ধ্বংস করার চাইতে একেবারেই সব শেষ হয়ে যাক। লাফিয়ে গিয়ে এক ঝটকায় খিল নামিয়ে লাথি মেরে দরজা দুহাট করে দিল জন ফেরিয়ার। বাইরে বড় শান্তির রাজ্য, নিথর নিস্তব্ধ, আকাশ পরিষ্কার, রজনী নিরুপদ্রব, গগনে তারা ঝিকিমিকি। বেড়া আর ফটক দিয়ে ঘেরা ছোট্ট বাগানে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ডাইনে বায়ে তাকিয়ে পায়ের দিকে চোখ নামাতেই জন চমকে উঠল বিষমভাবে। মুখ থুবড়ে শটান শুয়ে একটা লোক, দুহাত ছড়ানো সামনে, পা পেছনে। জন ফেরিয়ার এমন আঁতকে উঠল এই দৃশ্য দেখে যে আর একটু হলেও বুক ফাটা চিৎকার বেরিয়ে আসতো গলা দিয়ে। অতি কষ্টে দেওয়ালে হেলান দিয়ে দুহাতে নিজের গলা টিপে ধরে চিৎকারটাকে আটকে রাখল গলার মধ্যে। প্রথমে ভেবেছিল সাংঘাতিকভাবে জখম বা মুমূর্ষু কেউ বোধহয় লম্বা হয়ে শুয়ে আছে ওইভাবে। কিন্তু একটু ভালো করে দেখতে গিয়ে লক্ষ্য করল অবিকল সাপের মতো নিঃশব্দে চকিতে সাত করে ঘরের মধ্যে এঁকে বেঁকে ঢুকে পড়ল আগন্তুক, এবং বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে পাল্লা দুটো বন্ধ করে দিয়ে ফিরে দাঁড়ালো জন ফেরিয়ারের সামনে। সংকল্প কঠিন, ভীষণাকৃতি। এই মুখের অধিকারী পৃথিবীতে একজনই আছে, জেফারসন হোপ। জয় ভগবান! দম আটকানো গলায় বলল জন ফেরিয়ার। আচ্ছা, ভয় দেখাও তো তুমি। এভাবে আসার কি দরকার ছিল শুনি?
ভাঙা গলায় বলল হোপ, আগে কিছু খেতে দিন। 48 ঘন্টা পেটে দানা পানি দেওয়ারও সময় পায়নি। বলতে বলতে লাফ দিয়ে গিয়ে বসল টেবিলে। ফেরিয়ালের রাতের খাবার তখনও সাজানো। গোগ্রাসে গিলতে লাগলো ঠান্ডা মাংস আর রুটি। পেটের জ্বালা কমবার পর বলল, লুসি ভালো আছে তো? আছে। কি বিপদ নিয়ে দিন কাটাচ্ছি ও তা জানে না। সাবাস, এবারই চারিদিকেই পাহারা, সেজন্যই আসতে হলো এইভাবে। চোখ ওদের ছুঁচের মতো ধারালো হতে পারে, কিন্তু ওয়াসু শিকারীকে ধরার মতো চোখ ওদের নেই। এইরকম একজন অনুরক্ত সাংঘাতকে পাশে পেয়ে নিমিষে চাঙ্গা হয়ে উঠল জন ফেরিয়ার। জেফারসনের দড়ির মতো পাকানো হাত চেপে ধরে বলল আবেগ ভরে, এই দুর্দিনে পাশে দাঁড়ানোর মতো কেউ আজ নেই, তুমি ছাড়া। তোমার জন্য সত্যি আমার গর্ব হয়। আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনার জন্য তো এই বিপদে মাথা গলায় নিয়ে আমি এসেছি লুসির জন্য। তার গায়ে আঁচ লাগলে জানবেন হোপ ফ্যামিলির একজনের লাশ পড়ে থাকবে এই উটায়। কি করা যায় বলো তো? কালকেই শেষ দিন, আজ রাতে না বেরোতে পারলে আর পারবেন না। ইগল জার্ভিনে একটা অসুতর আর দুটো ঘোড়া বেঁধে রেখে এসেছি। সঙ্গে কত টাকা আছে আপনার? মোহরে $2000, নোটে 5000। ওতেই হবে, সমান টাকা আমার কাছেও আছে। পাহাড়ের মধ্য দিয়ে কারসন সিটি যাব ঠিক করেছি। লুসিকে জাগান। ভাগ্যিস চাকর বাকর বাড়ির ভিতরে ঘুমোয় না। ফেরিয়ার গেল মেয়েকে জাগাতে। সেই ফাঁকে হাতের কাছে যা পেল তাই দিয়ে খাবার দাবারে একটা পোটলা বাঁধল জেফারসন। জল নিল পাথরের কুজোয়। পাহাড়ে পাহাড়ে ঘোরে বলেই সে জানে পথে কুয়োর সংখ্যা খুব বেশি নেই, থাকলেও খুব দূরে দূরে। পোটলা পুটলি বাঁধা শেষ হতে না হতেই মেয়েকে বাইরে বেরোনো পোশাক পরিয়ে নিয়ে এসে গেল ফেরিয়ার। সময় খুব কম, প্রতিটি মুহূর্ত অমূল্য, কিন্তু কাজ অনেক। তাই দীর্ঘ বিরহের পর দুজনের আবেগ উষ্ণ মিলন সাঙ্গ হলো সংক্ষেপে। এক্ষুনি বেরোতে হবে। শান্ত কিন্তু দৃঢ় স্বর জেফারসনের হোপের। বিপদের গুরুত্ব সে উপলব্ধি করেছে, বুককেও সে অনুপাতে শক্ত করে তুলেছে। ওরা নজর রেখেছে সদর দরজা আর খিড়কির দরজায়, কিন্তু পাশে জানলা দিয়ে ক্ষেতের মধ্যে যাওয়া যাবে। রাস্তায় পৌঁছে আরও 2 মাইল গেলেই জার্ভিন ঘোড়া রয়েছে সেখানে। ভোর নাগাদ পাহাড়ের মাঝামাঝি পৌঁছে যাব। যদি পথ আটকায়? ফেরিয়ার শুধোয়। হোপের হাফাতা হাঁটু পর্যন্ত ঝোলানো ঢিলে পোশাকের সামনে ওকে দিচ্ছিল রিভলভারের কুদোটা। সস্নেহে তাতে চাপড় মেরে বলল নূর হেসে, দলে ভারী থাকলে 2-3 জনকে সঙ্গে নিয়ে যাব। বাড়ির সব আলো নেভানো। অন্ধকার জানলা দিয়ে পাশের ক্ষেতের দিকে তাকালো জন ফেরিয়ার। এ ক্ষেত তার নিজের, কিন্তু জন্মের মতো ছেড়ে যেতে হবে আজ। অবশ্য অনেকদিন ধরেই সব ফেলে যাওয়ার জন্য মনকে সে তৈরি করেছে। মেয়ের সুখ আর সম্মানের জন্য সমস্ত সম্পদ জলাঞ্জলি দিতেও সে প্রস্তুত। যেদিকে দুচোখ যায় কেবল সুখ আর শান্তির ছবি। ঝিরঝির করে বাতাস বইছে গাছের মধ্য দিয়ে। মর্মর ধ্বনি আর দূর বিস্তৃত শস্যক্ষেত্রে কোথাও এতটুকু মৃত্যুর কালো ছায়া নেই। আজ করাও যায় না। কৃপান দিয়ে গুপ্ত ঘাতকের দল ওত পেতে রয়েছে আশেপাশের রক্তস্রোতে এই সুন্দর দৃশ্য কলঙ্কিত করার জন্য। জেফারসনের নিরুক্ত দৃঢ় সংবদ্ধ মুখেই কেবল আসছে সেই লক্ষণ। তারা আছে, আশেপাশে ঘাপটি মেরে রয়েছে। আসবার পথে সচক্ষে তা দেখেছে বলেই মাথা তার এত ঠান্ডা। সোনার মোহর আর নোটের থলি গড়িয়ে নিল ফেরিয়ার। জেফারসন নিল জলের কুজো আর খাবারের পুটলি। লুসি নিল নিজের খুব দামি আর দরকারি কিছু জিনিসপত্রে একটা বান্ডিল। জানালা খুলে অপেক্ষায় রইল একটা কালো মেঘে রাতের অন্ধকারে আলো নিবিড় না হওয়া পর্যন্ত। তারার আলো যখন ঢাকা পড়ল মেঘের আড়ালে, জানলা গলে নেমে এলো বাগানে। হেঁটো হয়ে মাটির সঙ্গে প্রায় মিশে গিয়ে নিরুদ্ধ নিঃশ্বাসে ঝোপের আড়ালে গা ঢেকে পৌঁছল শস্যক্ষেতের ধারে। একটা ফাঁকের মধ্য দিয়ে এখন ঢুকতে হবে ক্ষেতের মধ্যে, কিন্তু ঠিক সেই মুহূর্তে 2 হাতে বাপ বেটিকে চেপে ধরে জোর করে ছায়ার মধ্যে শুয়ে দিল শিকারী জেফারসন। নিজেও শুয়ে পড়ল মাঝে, কম্পিত দেহে কিন্তু নিঃশব্দে পড়ে রইল মরার মতো। মাঠে ঘাটে প্রান্তরে টোটো করার ফলে বুনো বেড়াল লিঙ্কসের মতোই তীক্ষ্ণ কান পেয়েছে জেফারসন। মাটিতে পড়তে না পড়তে একটা নিশাচর পাহাড়ি প্রাসাদ বিষাদ কণ্ঠে ডেকে উঠল মাত্র কয়েক গজ দূরে।
সঙ্গে সঙ্গে জবাব দিল আর একটা প্যাঁচার ডাক সামান্য তফাতে। তারপরেই একটা ছায়ামূর্তির আবছা দেহরেখা আবির্ভূত হলো শস্য খেতে সেই ফাঁকটার মধ্য থেকে। এই ফাঁকে চুপি সারে ঢুকতে যাচ্ছিল জেফারসন। আবার হাহাকার করে উঠল, প্যাঁচার ডাক ডাকছে ছায়ামূর্তি সংকেতধ্বনি। আধারের মধ্যে থেকে বেরিয়ে এলো আর একটা ছায়া কালো পুরুষ মূর্তি। প্রথমজন বলল কর্তৃত্ব ব্যঞ্জক কণ্ঠে, কালকে মাঝরাতে নিশাচর পাখি হুইপারওয়েল 3বার ডাকবার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ব্রাদার ড্রেভারকে জানিয়ে দেব, বলল দ্বিতীয়জন। দাও, ব্রাদার ড্রেভার যেন সবাইকে বলে দেয় 9 to 7, 7 to 5, একই সুরের প্রতিধ্বনি করল দ্বিতীয় ব্যক্তি। দুদিকে সরে গেল দুজনে। শেষ কথাগুলো নিশ্চয় সংকেত আর পাল্টা সংকেত। পায়ের আওয়াজ দূরে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুনো বেড়ালের মতো লাফিয়ে উঠল জেফারসন। বাপ বেটিকে টানতে টানতে ঢুকে পড়ল ফাঁকটার মধ্যে এবং পুরো দমে ছুটতে লাগলো হেঁটো হয়ে। লুসির দম ফুরিয়ে গেলে মাঝে মাঝে পাজা কুলো করে তুলে নিতেও কসুর করল না। হাঁপাতে হাঁপাতে কিছুক্ষণ অন্তর অন্তর একটা কথাই কেবল শোনা গেল কণ্ঠে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, শান্তিদের মাঝখান দিয়ে যাচ্ছি, খেয়াল থাকে যেন। তাড়াতাড়ি না করলে বেরোতে পারবো না চটপট। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ ছিল পঞ্চম পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশে যারা আছে তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।